গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন সমরেশ বসুর লেখা অকাল বসন্ত। অবশেষে একটা ঠাঁই পাওয়া গেল। বর্ষার শেষ, শরতের শুরু। যাই যাই করে তবু বর্ষা এখনো যেতে পারেনি। তার কালো মুখের ছায়া টুকরো টুকরো মেঘের আকারে ছড়িয়ে আছে আকাশে। পড়ন্ত বেলার সোনালি আলো পড়েছে সেই মেঘের গায়ে। হঠাৎ লজ্জা পাওয়া মেয়ের মুখের মতো লাল ছোপ ধরে গেছে সেই মেঘে। উড়ে চলেছে দিক হতে দিগন্তরে এই মফস্বল শহরের কারখানা, ইমারত ও অসংখ্য বস্তির ঢেউয়ের ওপর দিয়ে। অনেক অলিগলি পেরিয়ে ভেলো অর্থাৎ ভালোরাম আর একটা রুদ্ধশ্বাস কানাগুলির মধ্যে ঢুকল। সঙ্গে তার অভয়পদ। প্রৌঢ় ভেলো এখানকার স্থানীয় লোক, কাজ করে একটা সামরিক যানবাহনের কারখানায়। অভয় তার কারখানার কর্মী, ভারী ট্রাকের ড্রাইভার, কিন্তু বিদেশি। ভেলো তাকে একটা ঘরের সন্ধান দিয়েছে, তাই সে চলেছে নতুন বাসায়। সামগ্রী বলতে হাতে তার একটা টিনের সুটকেস ও ছোট বিছানার বান্ডিল। গলিটাতে দিনের বেলায় অন্ধকার। দুপাশে ঘন টালি ও খোলার চালা গলির মাথায় আর এক দীর্ঘ চালার সৃষ্টি করেছে। আকাশ দেখা যায় না, এক ফালি রূপলি পাতের ঝিলিকের মতো মাঝে মাঝে দেখা দেয়। গলিপথটাকে পথ বলার চেয়ে নর্দমা বলাই ভালো। দুপাশের বস্তির যত ক্লেদ এসে জমেছে সেখানে। নর্দমা থাকলে ময়লা বেরোবার একটা পথ থাকত, কিন্তু তা নেই। সারা গলিটার মধ্যে একটা মাত্র টিউবওয়েল। সেখানে মেয়ে, পুরুষ ও শিশুর ভিড় ও পাতি হাঁসের প্যাঁক প্যাঁকানির মতো পাম্পের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গেই ঝগড়ার চিৎকার ও হট্টগোল। গলিটায় ঢোকবার মুখে একটা বাতি আছে, ইলেকট্রিক বাতি। সেটা এখনো জ্বলছে, সবসময়ই জ্বলে। গলিটা যে স্থানীয় মিউনিসিপ্যালিটির আন্ডারে, ওই বাতিটাই তার প্রমাণ। ভেলোর সঙ্গে অভয়কে দেখে গলির লোকগুলো সবাই একবার করে দেখে নিচ্ছে, ভাবখানা যেন কোনো আপদ এসে জুটেছে তাদের পাড়ায়। অভয়ের গায়ে সাবজেটে জাপানি খাকির জামা ও ঢলঢলে লম্বা প্যান্ট, মাথায় একটা চাষাদের টোকার মতো দীর্ঘ বেড় টুপি, পায়ে ভারী বুট। চেহারাটা তার সাধারণ বাঙালির তুলনায় অনেক লম্বা। মাথাটা চালার গায়ে ঠেকে যাওয়ার ভয়ে ঘাড় গুঁজে চলেছে সে, যেন কোনো দল ছাড়া সৈনিক চলেছে ট্রেঞ্চের ভেতর দিয়ে। কিন্তু মুখে তার এখনো কোমলতার আভাস, চোখে এখনো স্বাস্থ্যের ঔজ্জ্বল্য। ঠোঁটের কোণে একটা হাসির ঢেউ তাকে খানিকটা সহজবোধ্য করে তুলেছে, নয়তো দুর্বোধ্য। সে আর না ডেকে পারল না, ভেলো খুড়ো। ভেলোকে ওই নামে সবাই ডাকে কারখানায়। বলল, ভাবছ কেন? তুমি বামুনের ছেলে, ভালোরাম কি তোমাকে মিছে কথা বলবে? পাকা বাড়ি, যাকে বলে ইটের গাঁথুনি, খুঁটে খুঁটে দেখে নিও, বুঝেছ? বুঝেছে, কিন্তু এই বস্তির ভিড়ে পাকা বাড়ির কোনো ইশারাও যে চোখে পড়ে না। ভেলো গোঁফের ফাঁকে হেসে আবার বলল, কিন্তু যা বলছিলাম, একটু সাবধানে থেকো, বুঝলে দাদা? মানে আই বুড়ো ছেলে তুমি, আমার আর কি বলো, মরে তো শালার বাদলা পোকা গোলান। তার মানে আমিও মরব? অভয়ের গলায় যেন বিরক্তির ঝাঁঝ। ভেলো বলল, হই চটলে তো, ওটা একটা কথার কথা। সেখানে কি আর পেতনি আছে যে ঘাড় মটকাবে? মানুষ খুব ভালো, জানলে? তবে মানুষের প্রাণ, মানুষের প্রাণ। ভেলোর কথার রেশ টেনে বলল অভয়, খুড়ো, একদিন মানুষ ছিলাম, এখন ওসব বালাই নেই। বলতে বলতেই দাঁড়ালো দুজন। সামনেই একটা চালা ঘর যেন ঠেলে এসে পথ রুখে দাঁড়িয়েছে। তার পাশ দিয়ে একটা অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে অবিশ্বাস্য রকম একটা খোলা জায়গায় এসে পড়ল তারা। সামনেই একটা মুচকুন্দ গাছ।
বড় বড় শালপাতার মতো অজস্র কালচে কালচে সবুজ পাতা আর ছাগলবাটি লতার বেষ্টনীতে ঝুপসি ঝাড়ের মতো দাঁড়িয়ে আছে গাছটা। তলা ঘেঁষে স্তূপাকার হয়ে আছে আধলা ইটের রাশি। তার আড়ালে একটা ভাঙা বাড়ির ইশারা জেগে রয়েছে। তার পেছনে যেন ঘন অরণ্যের বিস্তৃতি, মাঠ ও রেললাইনের উঁচু জমি। ভেলো বললে, ওই যে তোমার বাড়ি। বাড়ি? বাড়ি কোথায়? বস্তির গায়ে এই হঠাৎ অবাধ উন্মুক্ত জায়গাটা নির্বাক বিষণ্ণতায় গায়ে এলিয়ে পড়ে আছে। লোকজন দেখা যায় না একটাও। এই নির্জন নিস্তব্ধতার মধ্যে প্রতি মুহূর্তে যেন একটা নিরাকার অস্থিরতা অদৃশ্যে ছটফট করে মরছে। এর মধ্যে বাড়ি কোথায়? ভেলো বলল, এসো। বলে সে মুচকুন্দ গাছটার তলা দিয়ে একটা পুকুরের ধার ঘেঁষে এগুলো। পুকুরটায় কচুরিপানার ঘন বিস্তার। পুষ্ট লকলকে ডগাগুলি মাথা উঁচিয়ে রয়েছে কালকেউটের ফনার মতো। তারই মধ্যে খানিকটা জায়গা পরিষ্কার করে ভাঙা ইট বসিয়ে ঘাট করা হয়েছে। ঘাটের কোলে কালো জল, গভীর ও নিস্তরঙ্গ। পুকুরটার দক্ষিণ পাড়ে আবার থমকে দাঁড়াতে হয়। একটা ভাঙা বাড়ি, পোড়ো বাড়ির মতো। বাড়িটাতে ঢোকবার দরজা নেই। একটা ছিটে বেড়ার আড়াল রয়েছে। দেয়ালের ইঁট চোখে পড়ে না। সর্বত্রই গোবর চাপটির দাগ। বোঝা যায় একসময় দোতলা ছিল, এখন ভেঙে গিয়েছে। বট অশ্বত্থের ছায়া আর বনকলমির লতা নিচে থেকে ওপরে অবাধে জড়িয়ে রয়েছে সর্বাঙ্গ। সামনের ঘরটার জানলার গরাদ নেই। পোকা খাওয়া পাল্লা দুটো আছে। ফাটল ধরা ভাঙা বারান্দায় ছড়িয়ে রয়েছে ছাগল নাদি। বারান্দার নিচেই কৃষ্ণকলি গাছের ঝাড়, ফাঁকে ফাঁকে কালকাসুন্দের বন। বন সেজেছে। অন্ধকার রাত্রের আকাশে খই ফোটা নক্ষত্রের মতো ফুটেছে কালকাসুন্দের ফুল, হলদে আর লাল কৃষ্ণকলি। ভেলো বলল, কি গো, পছন্দ হয় কি না হয়? ফুলবাগান, পুকুর। অভয় বাধা দিয়ে বলল, পাকা বাড়ি, খুঁটে আর দেখব কি? এ তো খাসা ইটের বাড়ি। তবে পোষাবে না ভেলো খুড়ো, চলো কেটে পড়ি। ও আমার ঘিঞ্জি বস্তি ভালো, সাপের কামড়ে প্রাণ দিতে পারবো না। ভেলো হা হা করে হেসে উঠল, বলল, সাপ কোথায়? এখানে মানুষ বাস করে। কলকারখানার বাজারে একটু হাঁপ ছাড়তে পারবে। আর কথা শেষ হওয়ার আগেই ছিটে বেড়ার আড়াল থেকে একটি মুখ বেরিয়ে এলো। একটি মেয়ের মুখ। রংটা মাজা মাজা, হঠাৎ ফর্সা বলে মনে হয়। বয়স 25-26 কম নয়, কিন্তু সিঁদুর নেই কপালে। আঁট করে বাঁধা চুল, মুখে হাসি। কিন্তু সামনে মানুষ দেখে হাসিটা মিলিয়ে বিস্মিত জিজ্ঞাসায় মেঁকে উঠল ভ্রুলতা। অভয়পদর টুপি পরা বিদঘুটে চেহারার দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল, কিছু বলছো ভেলো খুড়ো? বোঝা গেল ভেলো এই সারা অঞ্চলের সকলেরই খুড়ো। কে, বিনি ভাইজি? বলছি তোর মাকে একবারটি ডেকে দে, সেই লোকটি এসেছে ঘরের জন্যে। বিনি একবার আর চোখে অভয়কে দেখে ভেতরে ঢুকে গেল। অভয় বলে উঠল, খুড়ো, এ যে একেবারে বিয়ের যুগ্গি। ভেলো বলল, বের কেন? হলে একদিনে কগন্ডা হতো, তাই বল। তাহলে বোঝ, এর ওপর একজন, নিচে আর একজন। তা বে কে দেবে বল? বাপ থাকতেই খেতে জোটেনি, এখন তো বেধবা মা। আর যাতেও যদি শালা বামুন কায়েত হতো, এক কথা ছিল। জাত যে তোমার ভেলো খুড়োর, মানে সচ্চাষা। আর মা ষষ্ঠী দিলে দিলে, 3টেই মেয়ে দিলে। একেই বলে কপাল। অভয়পদর নিজেরই বুকে যেন উৎকণ্ঠার কাঁটা ফুটল। বোধহয় তার নিজের বাড়ির কথা মনে পড়েছে, নিজের অবিবাহিতা বোনটির কথা। কিন্তু সে হতাশ গলায় বলল, কিন্তু খুড়ো, এখানে তো আমি থাকতে পারবো না। ভেলো অবাক হয়ে বলল, ওই নাও, তোমার তাতে কি?
দেখে শুনে একটা বামুনের ছেলে নিয়ে এলুম বলে যাকে তাকে তো আর তুলতে পারিনি। আর মেয়ে মানুষগুলো একলা থাকে, একটা সাহসও তো পাবে। তারপর তুমি তোমার, ওরা ওদের। অভয়ের আবার আপত্তি ওঠার আগেই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এলো বাড়ির মালিক, বিধবা বুড়ি, দুহাতে গোবর মাখা, গায়ে কোনো রকমে কাপড়টা জড়িয়ে দেওয়া। এলো হাঁ করে দাঁত শূন্য মাড়ি বের করে। মুখে অজস্র রেখা পড়েছে যেন জট পাকানো সুতোর দলার মতো। গলার চামড়া গলকম্বলের মতো ঝুলে পড়েছে, কাঁপছে থরথর করে। বেঁকে পড়েছে খানিকটা শরীর। চোখে বোধহয় ভালো ঠাউর পায় না। কয়েক মুহূর্ত অভয়কে দেখে বলল, ভেলো, লোকটা বাঙালি তো? ভেলো হেসে ফেলল, তবে কি পাঞ্জাবি? তোমাকে তো বলেছিলুম সব। বুড়ি আর দ্বিরক্তি না করে অমনি আবার ফিরল, না তা বলছি নে, চেহারাটা যেন কেমন ঠেকল। চোখের মাথা খেয়েছি তো। তা এসো, থাকো। ঘর আমার বেশ বড় সড়ো, একটু পুরনো তা। হঠাৎ চোপসানো ঠোঁট কেঁপে উঠে গলাটা বন্ধ হয়ে এলো বুড়ির। চোখের কোলে জল এসে পড়ল। বলল ফিসফিস করে, আমি যে জম্ম পাপিষ্ঠা, আমার গলায় বুকে শুধু কাঁটা। সে মানুষটা যতদিন ছিল ভাড়া দিইনি, এখন কেউ নিতেও চায় না। থাকো। চোখ মুছে ডাকল, অনিমি, ঘরটা খুলে দে। অভয় তাকালো ভেলোর দিকে। ভেলো ঠোঁট উল্টে চাপা গলায় বলল, উঠে পড়ো, দুনিয়ার সব জায়গায় সমান, থাকা নিয়ে কথা। বলে বুড়ির পেছনে পেছনে অভয়কে নিয়ে বাড়িতে ঢুকল সে। বাড়ি মানে বেড়াটার আড়ালে একটা গলি, গলির দুপাশের দুটি ঘর। ভেতরে দেখা যায় একটা উঠোন, উঠোনের উত্তরে একটা পাঁচিলের ভগ্নাবশেষ, ওপারে সেই মুচকুন্দ গাছ ও ইটের স্তূপ। নজরে পড়ে বস্তির খোলার চালা আর মোড়ের সেই লাইট পোস্টটা, বাতিটা জ্বলছে তেমনি। অভয়ের ভারী বুটের শব্দ দ্বিগুণ হয়ে উঠল গলিটার মধ্যে। সে বোধ করি বিনির চেয়েও ফর্সা, কেননা অন্ধকার গলিটাতে তার মুখটা পরিষ্কার ফুটে উঠেছে। তারপর চুল আঁটো করে বাঁধা, দোহারা গড়ন, চোখে তার শান্ত বিষণ্ণতা, বয়স প্রায় ৩০-এর কাছাকাছি। দরজাটা খুলে দিয়ে সে সরে দাঁড়াল। তার পেছনেই দাঁড়িয়েছে টুনি, সকলের ছোট, বিনির মতোই একহারা ছিপছিপে গড়ন তার। চোখের কালো তারায় খড় চাউনি, বিস্ময়ের ঝিকিমিকি। অভয়ের চেহারা দেখেই বোধহয় তার ঠোঁটের হাসিটুকু ব্যঙ্গ হয়ে উঠেছে। তার চুল খোলা, হয়তো বেঁধে ওঠার অবসর হয়নি। ভেলোর পেছনে ঘরে ঢুকে সুটকেস ও বিছানা নামিয়ে অভয় একবার ভালো করে ঘরটার চারদিক দেখে নিল। মেঝেটার অবস্থা মুখে বসন্তের দাগের মতো, সিমেন্ট উঠে গিয়েছে এখানে সেখানে। দেয়ালের অবস্থাও তাই, পলেস্তার আর নেই, সর্বত্রই নোনা ইট বেরিয়ে পড়েছে। তবে ঘরটাকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করা হয়েছে সেটা বোঝা যায়। ঘরটার কোলেই সেই বারান্দা, কৃষ্ণকলি ও কালকাসুন্দের ঝাড়, তারপর পুকুর। ভেলো বলল, নাও ঘরদোর সাজিয়ে বসো, এবার আমি চললুম, ভাড়ার কথা বলাই আছে। বলে ভেলো লোম ওঠা ভ্রু সংকেতে ইশারা করল, সব ঠিক হয়ে যাবে। তারপর বেরিয়ে যেতে যেতে বলল, চলুম গো বোটান, এবার তোমরা বুঝে পড়ে নিও। বলে সে চলে গেল। একে একে সবাই অদৃশ্য হয়ে গেল, নিমি, বিনি, টুনি। বুড়ি বলল, ওই পুকুরে নাইবে, খাবে তো তুমি হোটেলে? না যদি খাও, বাড়িতে আলগা উনুন নিয়ে এসে রেঁধে বেড়ে খেও। আর কথা শেষ হওয়ার আগেই একটা মেয়েলি গলার উচ্ছ্বসিত খিলখিল হাসি যেন তীরের মতো এসে বিঁধল এই ঘরের দুটো মানুষের বুকে। একজনের জিভ আড়ষ্ট, চোখে শঙ্কা,
কুঞ্চিত লোল চামড়া আবৃত জড়ের মতো দাঁড়িয়ে রইল। আরেকজনের ঠিক তা নয়, তবু যেন ভয়। আরেকটা নাম না জানা তীব্র অনুভূতিতে নিঃশ্বাস আটকে রইল বুকের মধ্যে। তারপর হাসিটা নিঃশ্বাসের দমকে দমকে হারিয়ে গেল, মিলিয়ে গেল নিঃশব্দ জলের বুকে বুদবুদের শব্দের মতো। ঈষৎ হাওয়ায় শিউরে উঠল কৃষ্ণকলির ঝাড়। লাল মেঘের বুকে পড়েছে সন্ধ্যার ধূসর ছায়া। এই নৈশব্দের ফাঁকে স্পষ্ট হয়ে উঠেছে অন্ধ গলিটার হট্টগোল। বুড়ি হঠাৎ অভয়ের দিকে ঝুঁকে পড়ে বুকের দুপাশ ও গলাটা দেখিয়ে ফিসফিস করে বলল, এই বুকে আর গলায় করে আগলে রেখেছি, কোথাও ফেলতে পারি নে, রাখতেও পারি নে। বিষ নয়, মধুও নয়। ভাবি যেদিন আমি থাকব না। বলেই সে যেন আগুনের হলকার জ্বালায় দ্রুত বেগে বেরিয়ে গেল। ঝোল ঝাব্বা পরা অভয় একটা অতিকায় ভূতের মতো নির্জন ঘরটার অন্ধকার কোলে দাঁড়িয়ে রইল। ভাবল, এ কোন হতভাগা জায়গায় এসে তুলল আমাকে ভেলোখুড়ো। যে নিঃশ্বাসটা আটকে ছিল বুকের মধ্যে, সেটা আর বেরিয়ে আসবার পথ পেল না। বুকের মধ্যেই ছটফট করে মরতে লাগল। বোধ করি সেই নিঃশ্বাসটা ফেলবার জন্যেই অভয় সেই ভোরবেলা বেরিয়ে যায়, ফেরে সেই রাত্রে। আসবার সময় রোজই শুনতে পায় পাশের ঘরটায় খসখস কাগজের শব্দ। যেই মুহূর্তে গলিটাতে তার বুটের শব্দ হয়, তখন থেকে কয়েক মুহূর্তেই শব্দটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সেই সঙ্গে বেলোয়ারির চুড়ির রিনিঠিনি, একটু বা ফিসফিস কিংবা চাপা হাসির সঙ্গে কোনো গলার একটা মৃদু শব্দ। অভয় শুনেছে ভেলোখুড়োর মুখে ওরা 3 বোন কাগজের ঠোঙা আর পিসবোর্ডের বাক্স তৈরি করে, ওটাই ওদের প্রধান উপজীবিকা। কিন্তু অভয়ের শরীরটা তখন অসহ্য ক্লান্তিতে ভেঙে পড়ে। সারাদিনে ভারী ট্রাকের হুইলের কাঁপুনি আর বিরাট হাতির মতো বডিটার ঝাঁকুনি গায়ের মাংসপেশিতে ছুঁচ ফোটার মতো ব্যথা ধরিয়ে দেয়। চোখ দুটো জ্বালা করে, নাকের মধ্যে ভারী শ্লেষ্মার মতো ধুলো জ্যাম হয়ে থাকে। কোনো রকমে লম্ফটা জ্বালিয়ে বিছানা পেতে বিড়ি ধরিয়ে লম্ফ নিভিয়ে শুয়ে পড়া। খাওয়া হয়ে যায় সন্ধ্যার একটু পরেই। তারও অনেক পরে শোনা যায় হয়তো নিমি ডাকছে বিনিকে কিংবা বিনি টুনিকে। ওদের খাওয়ার সময় হলো। খাওয়ার পর গলিটার বুকে ওদের পায়ের টিপটিপ শব্দ শোনা যায়, ভীত চকিত মানুষের বুকের দুরু দুরু যেন। আবার সেই চুড়ির রিনিঠিনি, রাত্রির নৈশব্দে আবার সেই চাপা চাপা গলার আভাস। পুকুর ঘাটে শোনা যায় বাসন ধোয়ার আওয়াজ। 3 বোনের গলা আলাদা করতে পারে না অভয়, শুধু শোনে কেউ বলে, উফ, পায়ে কি ব্যথা হয়েছে রে। কেউ বলে, তাড়াতাড়ি কর, বড্ড ঘুম পেয়েছে। কেউ বা, সেই মুখ পোড়া শাওটা 7 সকালেই মাল নিতে আসবে, বাক্সের গায়ে তো এখনো লেবেল আঁটা হলো না। অন্ধকারে যতই ঝিম মেরে পড়ে থাকুক, অভয়ের কান দুটো যেন হাঁ করে থাকে। তারপর হঠাৎ কি কারণে তীব্র মিষ্টি গলার খিলখিল হাসিতে শিউরে ওঠে রাত্রি। যেন একটা অসহ্য গুমোট অস্থিরতার মধ্যে হাসিটা মুক্তির সন্ধান খোঁজে, কিন্তু হাসিটা শেষ হয়ে আবার সেই অস্থিরতায় দলা পাকিয়ে ওঠে। অভয় অশরীরী সাক্ষীর মতো উত্তরের খোলা জানালা দিয়ে তাকিয়ে থাকে। দেখা যায় মুচকুন্দ গাছে ঝুপসি আর মোড়ের সেই বাতিটা। তার এক চোখের নিষ্পলক দৃষ্টিটা যেন বিদ্রূপ করে বলতে থাকে অভয়কে, আমি জেগে আছি বহুদিন, এবার তুইও জাগছিস। পুকুর থেকে ফেরার পথে ওদের হাতের আলোটা কি করে উঁচু হয়ে ওঠে। দক্ষিণের জানলা দিয়ে আলো এসে পড়ে অভয়ের ঘরে, তার গায়ে। সে ছেলে মানুষের মতো মটকা মেরে পড়ে অনুভব করে 3 জোড়া চোখের দৃষ্টি ফুটছে তার গায়ের মধ্যে। তারপর আবার নিঃশব্দ ও অন্ধকার, শুধু দূরের কারখানায় বয়লারের ধিকিয়ে চলার একটানা ঘুষ ঘুষ শব্দ। সেদিন রাত্রে ফিরতে গিয়ে কৃষ্ণকলির বনে থমকে দাঁড়াল অভয়।
কে যেন কাঁদছে। এখনো বস্তিতে হট্টগোল, টিউবওয়েলের প্যাঁকপ্যাঁকানি, তার মধ্যে এখানকার নিরালায় কান্নার শব্দ। অভয় কান পাতল। ভুল হয়েছে, কান্না নয়, গান গাইছে। দুটি গলার মিলিত সরু গলার গান গাইছে দুই বোন। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না, সেই পোড়াতে হয়েছি অঙ্গার। সেই গানের টানা সুরের লহরীতে রাত্রি দুলছে না, আড়ষ্ট ব্যথায় থমকে দাঁড়িয়েছে। শরতের আকাশে আধখানা চাঁদ, অসংখ্য অপলক চোখের তারা, নিচেও তারার মতোই রাত্রির নিরালায় ঘোমটা খোলা কৃষ্ণকলি। কিন্তু হাসি নেই, সুপ্তির আরাম নেই। চাপা আগুনের পোড়ানিতে যেন এই বিশ্ব সংসার দিশেহারা, তবুও নির্বাক নিরেট। ধিকি ধিকি আগুন জ্বলে যেন অভয়ের বুকেও। ভাবে পিছুবে, কিন্তু পিছিয়েও সামনেই এগোয়। গানটা থেমে গেছে, তবু আবার থামতে হয়। শোনা যায় একজন বলছে, না এখনো আসেনি। আরেকজন, কে, সেই মিলিটারি তো? মিলিটারি নয় রে, ভেলোকুড়ো বলছিল মোটরের মিস্ত্রি। অভয় নিজের অজান্তেই আরো উৎকর্ণ হয়ে ওঠে। শোনে, মাইরি, লোকটা যেন কি, আমাদের যেন ভয় পায়। আর একজনের তীব্র বিদ্রুপাত্মক গলা শোনা যায়, ভয় নয়, ঘেন্না করে। ভাবে ধুমসি পেতনিগুলো কোন দিন দেবে ঘাড় মোটকে। তারপর একটা হাসির উচ্ছ্বাস উঠতে গিয়েও মাঝপথেই ট্রাকের অ্যাক্সিলেটর চাপার মতো সেটা থেমে যায়। শব্দ ওঠে কাগজের খসখস। অভয়ের গায়ে যেন আগুন লাগে। নিজেকে কিছু জিজ্ঞেস করেও জবাব না পাওয়ায় বোকার মতো খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর খট খট শব্দ তুলে ঝনাত করে শিকল খুলে ঘরে ঢোকে। কিন্তু পরদিন শরৎ আকাশের রং বাহারি বাড়ন্ত বেলায় অবিশ্বাস্য রকমে অভয়ের বুটের শব্দ শোনা যায় গলিতে। শব্দটা অভয়ের নিজের কানেই অদ্ভুত ঠেকে। মনে হয় কি একটা মহাপাপ করে ফেলেছে সে। ওদিকে তিন বোনের কি একটা গুলতানি চলছিল, ওরাও একেবারে চুপ হয়ে গেল। ওদের বুড়ি মাও আশেপাশেই আছে কোথাও। বুড়ি সারাদিন ওই মুচকুন্দ গাছের মোটা গোড়া থেকে শুরু করে এখানে সেখানে ঘুঁটে দিয়ে গোবর কুড়িয়ে বেড়ায়। কিন্তু লক্ষ্য করলেই চোখে পড়ে, না বিষ না মধু সেই অমূল্য বস্তুগুলোর প্রতি তার নিয়ত সতর্ক দৃষ্টির প্রহরা ঘুরছে। অভয় এই মুহূর্তের সংকোচ ও আড়ষ্টতাকে কাটিয়ে তোলার জন্যেই যেন দুপদাপ করে ঘরে ঢোকে। খাকি ঝোল ঝোব্বা খোলে, গামছাটা কাঁধে নিয়ে হুস হুস করে পুকুরে ডুব দিয়ে এসে ঘরে বসে। অনেকদিনই পরে বিকেলের দিকে শরীরটা ক্লেদমুক্ত হয়ে একটু আরাম পায়, কিন্তু মনের মধ্যে থাকে একটা বিষের খচখচানি। একটু পরেই কৃষ্ণকলির বনে তিন বোনের মূর্তি ভেসে ওঠে, খালি পায়ের ওপর কাপড় জড়ানো। তিনজনেই সদ্য বাঁধা মস্ত খোঁপায় দিয়েছে চন্দনের বিচির মতো লাল মটর দেওয়া সস্তা কাঁটা। সেগুলো যেন কুণ্ডলি পাকানো কালসাপিনীর চোখের মতো জলজল করে। আর আশ্চর্য, এতখানি বয়সেও ঘোচেনি কারো লালিত্য। যৌবনের জোয়ারে ধরেনি ভাঁটার টান। জোয়ার যেন বাধা পেয়ে উদ্দাম হয়ে উঠেছে, বঙ্কিম ঢেউ উদ্ভাসিত সুউচ্চ রেখায়। তবু যেন মনে হয় একটা ক্লান্তিকর বিষণ্ণতা ঘিরে রয়েছে তাদের। নিমি যেন এক ছেলের মরা মা, বিনি মন গোমড়ানো বউ, টুনি প্রেমিকা কিশোরী। তিন বোন যেন তিন সই, মিটিমিটি হাসে, আড়ে আড়ে চায়, তবু চাইতে পারে না। তিনজনে গায়ে গায়ে গিয়ে নামে পুকুরের জলে, ঢেবে দোলে কচুরিপানা ফনা তোলা কালনাগিনীর মতো। অভয় চেষ্টা করেও চোখ ফেরাতে পারে না। জানলা থেকে সরে আসবো করেও সময় বয়ে যায়। না দেখতে চেয়েও দেখে ছপ ছপ শব্দে গা ধুয়ে ফিরে চলেছে তিনজন। না হাসি করেও ফিক করে হেসে উঠে মোহাচ্ছন্ন করে রেখে যায় সমস্ত জায়গাটা। তারপর হঠাৎ দীর্ঘশ্বাসে চমকে উঠে অভয়। পেছনে দেখে বুড়িমা,
ঝুঁকে তাকিয়ে আছে দক্ষিণের আকাশের দিকে। থরথর করে কাঁপছে অতিকায় গিরগিটির মতো গলার চামড়া। অভয় ফিরে তাকাতে ফিসফিস করে বলে, বুকের মধ্যে ধুকধুক করে, গলায় ধড়ফড় করে, কোথায় রাখি কোথায় যাই, খালি তরাসে তরাসে মরি। বলেই বুড়ি বিড়বিড় করতে করতে বেরিয়ে যায়। অভয়ের মনে হয় সে পাথর হয়ে গিয়েছে। বুকের মধ্যে এক বিচিত্র অনুভূতি নিয়ে চুপচাপ বসে থাকে। এতক্ষণে স্পষ্ট হয়ে ওঠে বস্তির গণ্ডগোল, হাসি ও হল্লা, ঢোলক অথবা খঞ্জনির বাজনা। এমনি চলে কয়েকদিন। রোজই অভয় ফিরে আসে বিকালের ছুটির পর। আসব না করেও আসে। কয়েকদিন পর বিকেলে পুকুরে ডুব দিয়ে ঘরে ঢুকে অভয় থমকে দাঁড়াল। চোখের সামনে এক অবিশ্বাস্য বস্তু দেখে চমকে উঠল। দেখল অ্যালুমিনিয়ামের গেলাসে খয়েরি রঙের ধুমায়িত চা। চা? চাই তো, হ্যাঁ? মনে হলো গেলাসটা সাগ্রহে চুমুকের প্রত্যাশায় ব্যাকুল সংশয়ে তাকিয়ে আছে তার দিকে। তাকিয়ে আছে জোড়া জোড়া চোখে। অভয় একবার ভাবল পেছন ফিরে দেখে, কিন্তু দেখে না, যেন কিছুই হয়নি। এমনিভাবে ধীরে সুস্থে চায়ের গেলাসটি নিয়ে চুমুক দেয়। ঢোকে ঢোকে উষ্ণতাতে বুকের মধ্যে একটা দরজা খুলে যায়। মনটা ভোর হয়ে আসে। তারপর শূন্য গেলাসটা রাখতে গিয়ে উঠে দাঁড়ায়। গেলাস নিয়ে গলিটা পেরিয়ে একেবারে ভেতরের উঠানে এসে পড়ে। শূন্য উঠোন, কেউ নেই। ঘরের দিকে তাকিয়ে দেখল 3 বোন মাথা নিচু করে কাজে ভারী ব্যস্ত। অভয় বারান্দায় উঠে এসে দাঁড়াল। কিছু বলবে মনে করেও কথা আসে না মুখে। কয়েক মুহূর্তে এমনি চুপচাপ। হঠাৎ টুনি বলে, তুই দিয়ে এসেছিলি বুঝি? নিমি বলে, আমি কেন, বিনি তো। বিনি বলে, ওমা কি মৃত্যুক, আমি কেন বামুনের ছেলেকে চা দিতে যাব? অভয় দেখে কালো চোখের চাউনিতে হাসির চমকানি। হাসিটা তারও মনের মধ্যে ছড়িয়ে পড়ে। বলে, না হয় গেলাসটা হেঁটে হেঁটেই গেল, তাতে বামুনের জাত যাবে না। বামুন আর কোথায়, একেবারে জাত ড্রাইভার। সারাদিনের খাটুনির পর বিকেলে এরকম, মানে একটু চা পেলে, আচ্ছা আমি না হয় চা চিনিটা, বলে সে হেসে পড়ল। ততক্ষণে তারা 3 বোন উচ্চ হাসিতে ঢলে পড়ে এ ওর গায়ে। টুনি বলে, বিনি তুই না হয় চাটা দিস। বিনি বলে, নিমি তুই তাহলে দুধটা দিস। নিমিও বলে, চিনিটা তাহলে টুনির। এরপর আবার হাসে। এবার অভয় না হেসে পারে না। এই ভাঙা বাড়ির বুকে মেয়ে পুরুষের মিলিত গলার উচ্ছ্বসিত হাসি বোধহয় এই প্রথম। যেন এখানকার চাপা পড়া দুঃসহ অস্থিরতা একটা মুক্ত দ্বার দিয়ে অবাধে বেরিয়ে এলো। কিন্তু মুহূর্ত পরেই হাসিটা থেমে এলো বুকে ফিক ব্যথা লাগার মতো। ফিরে এলো সেই রুদ্ধ অস্থিরতা। নিমি বলে, বিনি মা কোথায়? বিনি বলে, মাঠের ধারে গোবর কুড়াতে গেছে, পালের গরু ফিরবে এবার। তবুও কেউই চাপতে পারে না একটা ছোট্ট নিঃশ্বাস। 3 জনের মধ্যে মূর্তি ধরে ওঠে হতাশা। পথের মাঝে বেগড়ানো গাড়ির বেয়াকুব ড্রাইভারের মতো অবাক ও মুগ্ধ হয়ে ওঠে অভয়। কিন্তু এমনি করেই আড় ভেঙে যায়। খুলে যায় সেই রুদ্ধ দ্বার। বাধামুক্ত জোয়ার এগোয়, কখনো সতর্ক প্রহরা এড়িয়ে, কখনো এড়াবার সুযোগ পাওয়াও যায় না। প্রথমেই 3 বোনের অসীম কৌতূহল, কোথায় বাড়ি, কে কে আছে। অভয় বলে, কে আবার থাকবে, ছোট ছোট ভাই বোন আর বিধবা মা। ছেলেবেলা থেকেই সবাই আমার পোষ্য। আর বিয়ে? বিয়ে কে দেবে আর কে করবে? কথায় বলে নিজের জোটে না, আবার শঙ্করাকে ডাকে। তারপর এই পক্ষ থেকে প্রশ্ন ওঠে, তোমাদের রোজগার কিরকম? নিমি বলে, ছাই, খেতে জোটে না। বিনি বলে, 3 জনের খাটনিতে রোজ কুললে 2 টাকার বেশি নয়। টুনি বলে, আর মা ঘুঁটের পয়সা জমিয়ে রাখে। কেন?
কেন, আমাদের বিয়ে দেবে বলে? বলে তারা তিনজনেই তীব্র বিদ্রূপ ভরে হেসে ওঠে। হাসিটা অভয়ের মর্মস্থলে গিয়ে মেধে। কিছুক্ষণ কথা বেরোয় না তার মুখ দিয়ে। পরে বলে, যেন খানিকটা আপন মনে, হবে না কেন, হবে, হবে। এমন একটা বিচিত্র কথা তারা যেন কোনোদিন শোনেনি। এমন উৎসুক স্বপ্নাচ্ছন্ন চোখে তিন বোন তাকিয়ে থাকে অভয়ের দিকে। একটু পরে টুনি বলে, আমরা তো শঙ্করী, নিজের না জুটলে কে আমাদের ডাকবে? অভয়ের জিভ আড়ষ্ট, বুকে পাথর চাপা। সত্যি, কে ডাকবে, কেমন করে ডাকবে? এই বিশ্ব সংসারে সকলের গলা চেপে রেখেছে যেন কোন অদৃশ্য দানব। বুকের মধ্যে এত গুলতানি মুখ দিয়ে ফোটে না। ফোটে না, তবু ফোটে। রাত্রির নিরালা অন্ধকারে ফুল ফোটার মতো সে নিঃশব্দে ফোটে। এখানে গড়ে ওঠে আরেক নতুন সংসার। 3 মেয়ে আর 1 ছেলের বিচিত্র সংসার। যাকে বলে ডেও ঢাকনা, তাই একে একে জড়ো হয় অভয়ের ঘরে। আলগা উনুন আসে, কিনে আনে হাতা, খুন্তি, হাঁড়ি, থালা, গেলাস। আর 10টা বাড়িতে যা সম্ভব হয়ে ওঠে না, এখানে তাই হয়। সকালবেলায় ভাত খেয়ে কাজে যায় অভয়। ভোর রাত্রে উনুন ধরে। মোটর মিস্ত্রি কেন এসব পারবে? পালা করে আসে 3 বোন। আসে ভোর রাত্রের আবছায়ায়, বাসি খোঁপা এলিয়ে, বিচিত্র বিস্ত্রস্ত বেশে, ঠোঁটের কোণে তাজা হাসি নিয়ে। আবার আসে সন্ধ্যাবেলা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। এসে অভয়কে সরিয়ে নিজেরা বসে রান্না করতে। একসঙ্গে নয়, পালা করে আসে। ঘরে নিজেদের কাজ আছে, তাছাড়া সেই সতর্ক সন্ধানী দৃষ্টির খবরদারিও আছে। তবু আজ আর বাঁধ মানে না। অভয়কে ঘিরে এ 3 জনের আরেক নতুন চেহারা প্রকাশ হয়ে পড়ে। অবারিত হয়ে খুলে যায় চাপা প্রাণের দরজা। অভয়ের রান্না, খাওয়া আর জামা কাপড়টুকু পর্যন্ত নিজেরা কেচে দেয়। সবটুকু করেও তাদের তৃষ্ণার্ত গুপ্ত স্বাদ মিটতে চায় না। এত আছে যে দিয়েও প্রাণ ভরে না। জাত বেজাতের বাধা ডিঙিয়ে ভাত বেড়ে দিয়ে বসে খাওয়ায় তারা অভয়কে। নিমি খেতে দিয়ে অভয়ের সর্বাঙ্গ আঁতিপাতি করে দেখে। চোখে তার মমতা, ঠোঁটের কোণে বেদনার হাসি। অভয় বলে, কি দেখছ? নিমি বলে, দেখছি তোমাকে। জাত মারলুম মিস্ত্রি, তবু তোমার শরীরটা ভালো করে তুলতে পারছি না। অভয় হেসে বলে, তোমার খালি ওই ভাবনা, আর কত হবে? ড্রাইভার কি দুধ গেলা পুরুষ হবে? নিমিও হাসে। মন বলে, হ্যাঁ, দুধ গেলা পুরুষই হবে। ঢলঢল কান্তি, গোরা চাঁদ হবে অভয়। আর নিমি সবই ফেলে দেবে সেই গোরা চাঁদের পায়ে। ভাবতে গিয়ে নিমির বুকের শিরা উপশিরায় টান পড়ে। মনে হয় শরীরটা টলছে। তার শুধু বুক নয়, শূন্য কোলটাও হাহাকার করে। অভয় সেই স্বপ্নাচ্ছন্ন মুখের দিকে তাকিয়ে নিজেও স্বপ্নাতুর হয়ে ওঠে। বলে, কি হয়েছে নিমি? নিমি মুখ নামিয়ে নিঃশব্দে হাসে। এমনি বিনিও আসে। সে যেন একটু রহস্যময়ী। রান্নার ফাঁকে ফাঁকে সে খালি অভয়কে বলে, এটা দাও, সেটা দাও। তারপর আজকে বাজার থেকে এই এনো, সেই এনো। খেতে গিয়ে অভয়ের আপত্তি থাকলেও যা প্রাণ চাইবে তাই দেবে। না খেলে মাথার দিব্যি দেবে, আর নিঃশব্দে কেবলই কাছে বসে ও আড়ে আড়ে চেয়ে টিপে টিপে হাসবে। যেন মনের তলার গুরু কথা তার ঠোঁটের কোণে ঝিকিমিকি করে। তা দেখে এই হাসিটার মতোই অভয়ের বুকটা ধিকি ধিকি জ্বলে। জ্বলুনিটা এসে লাগে রক্তস্রোতে। ডাকে, বিনি। বিনি তাকায়। তার অপলক হাসি চোখে বিচিত্র ইশারা। সুগঠিত ঘাড়ের কাছে মস্ত খোঁপা। চাপা গলায় বলে, বলো। কিছু বলছ? তেমনি তাকিয়ে বিনি বলে, কি আবার? একটু থেমে আবার বলে, তুমি না থাকলে বাড়িটা খাঁখা করে। সেটুকু কান পেতে শোনে বিনি। শোনে বুকের মধ্যে রক্তের ঢেউ তোলে পাড় চাপা গুমরানি।
তাকিয়ে দেখে অভয়ের বুকটা। অভয় বলে, আমার কাজে মন বসে না, মনটা যে কোথায় থাকে। যেন না জানার জন্যেই দুজনের চোখে চোখ তাকিয়ে হাসে। আর টুনি যেন এক দজ্জাল কিশোরী বউ, তার ক্ষণে হাসি ক্ষণে রাগ, তার হাসি অবাধ, আবার রাগও করবে, ছুটে ছুটে কাজ করবে, কাজের কি হলো না হলো তা দেখবে না। দিশেহারা কাজের মধ্যে সার হয় অভয়ের সঙ্গে খুনসুটি করা, মনের মতোটি না হলে ধমকাবে। অভয় তার কাজটিতে বসে বলে, এই তবে রইলুম বসে, থাকলো মিলিটারি কারখানার চাকরি। টুনি অমনি খিলখিল করে হাসে, কখনো এলো চুলে, কখনো খোঁপা নেড়ে মুখে হাত চাপা দিয়ে হাসবে, দেখবে আঙুলের ফাঁক দিয়ে, আর থরথর কাঁপবে বাঁধ ভাঙা শরীর। অভয় মেতে ওঠে তার সঙ্গে, হাসে, রাগ করে, হয়তো আলগোছে টুনির ঘাড়ের কাপড় মাথায় তুলে ঘুমটা করে দেয়। টুনি অমনি যেন সত্যি তীব্র অভিমানের ঠোঁট ফুলিয়ে চোখ বাঁকিয়ে চায়, চোখের কোণে বকুনি ও কান্নার ঝিলিমিলি খেলে। অভয় বলে, কি হলো টুনি? কি হলো তাই ভাববার চেষ্টা করে টুনি, কিছুই টের পায় না। শুধু চোখের পাতা ভারী হয়ে আসে, অবশ হয়ে আসে সমস্ত শরীর। নিজেকে দেখে সে যেন অভয়ের বুকে মুখ লুকিয়ে আছে। ভাবতে গিয়ে হঠাৎ অসহ্য লজ্জায় বিচিত্র রূপে রূপবতী হয়ে ওঠে টুনি। বলে, কি জানি কি হয়, জানি নে ছাই। তারা কেউ জানে না তাদের কি হয়েছে। চারজনে ডুবে আছে আকণ্ঠ। নতুন গড়া এক ভরা সংসারে তারা চারজন মানুষ। অভয় না থাকলে সত্যি বাড়িটা খাঁ খাঁ করে, সময় যেতে চায় না। তিনজনের বুকে একই তাল, চোখে একই জিজ্ঞাসা। তিনজনই সারাদিন কান পেতে শোনে পদশব্দ। এই সুযোগে তাদের চাপা পড়া প্রাণের অস্থিরতাটা যেন ফিরে আসতে চায়। টুনি হয়তো গুনগুন করে ওঠে, আর রইতে নারী হয়ে নারী, তোমার বাঁশি শুনে গো, আর চলতে নারী হয়ে নারী, এ কি বিষম দায় গো। বিনি তাতে গলা দেয়। নিমি সব ভুলে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে। তারপর আবার বেজে ওঠে সেই পদশব্দ, বাজে যেন হৃৎপিণ্ডের মধ্যে। অভয় তিনজনকে আলাদা করে ভাবতে পারে না। একজনকে ভাবতে গেলে আরেকজন আসে, কেউ কাউকে ছাড়া নয়। এর মমতা, ওর হাসি, তার অভিমান, তিনজনে মিলে যেন একটাই। তবু একটা নয়। এই সংসারে বিচিত্র নিয়মের মতো তিন বোনের আলাদা সত্তা যেন তলে তলে মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। তাদের প্রাণের আরেকটা গোপন দরজা ধীরে ধীরে খুলতে থাকে। অভয়কে তারা তিনজনে তিন রকমে টানে। এমনই সময় একদিন বেলা 10টার অসময়ে গলিতে বেজে উঠল বুটের শব্দ। অসময় কেন? একে একে সব ফেলে ছুটে এলো তিন বোন। দেখল শিকল দেওয়া বন্ধ দরজায় হেলান দিয়ে অভয় যেন ভেঙে পড়ে দাঁড়িয়ে আছে। তিনটে বুক উৎকণ্ঠায় ভেঙে পড়ে। কি হয়েছে? অসুখ? বাড়ির কোনো দুঃসংবাদ? অভয় তাকায় তিনজনের দিকে। ফিকে ব্যথায় আড়ষ্ট হয়ে যায় বুক। বলতে গিয়ে কথা ফোটে না মুখে, চোখের দৃষ্টি নেমে আসে। ভাবে, থাক, বলবো না, সব যায় যাক, তবু পারবো না ছেড়ে যেতে, পারবো না এমনি করে ভাসিয়ে দিতে। কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে মায়ের কথা, ভাই বোনগুলির বুভুক্ষ শুকনা মুখ। ওদের যে আর কেউ নেই। সে বলে, যেন চেপে আসা গলায় কোনো রকমে বলে, ট্রান্সফার মানে বদলি করে দিল পানাগড় ডিপোতে। বদলি? সামনে তিন মেয়ের মুখ নয়, তিনটি প্রাণহীন মৃত মুখ। শিরায় শিরায় রক্তপ্রবাহ বন্ধ, চলৎশক্তিহীন, যেন বুঝেও বোঝেনি সমস্ত ব্যাপারটা। হু হু করে হাওয়া এলো গলিটার অন্ধ সুরঙ্গে, ফাল্গুনের মাতাল হাওয়া। কবে এসেছে বসন্ত কে জানে। বসন্ত এসেছিল সেই শরতেই, মেঘলা ভাঙা রোদে, হেমন্তের কুয়াশায়, শীতের রুক্ষতায়। অভয় বলল,
যেতে হলে কয়েক ঘন্টার মধ্যেই যেতে হবে, কালকেই জয়েন করতে হবে। যেতে হলে নয়, যেতে হবে। দুরন্ত হাওয়ায় সেই কথাটি যেন মর্মে মর্মে এসে বলে দিয়ে যায়। নিমি, বিনি, টুনি 3 বোন। ওদের চোখে বৈধব্যের গাঢ় হতাশা, রক্তক্ষয়ী চাপা কান্না থমকে রয়েছে চোখে। বুকের মধ্যে কি যেন ঠেলে আসছে। অভয় আর তাকাতে পারে না। বুকটা মুচড়ে তারও গলাটা বন্ধ হয়ে আসে। কোনো রকমে দরজাটা খুলে সে ঘরে ঢুকে পড়ে। ফিরে আসে সেই অস্থিরতা। অদৃশ্যে সে যেন তীব্র যন্ত্রণায় ছটফট করে মরে রুদ্ধ যৌবনের দ্বারে দ্বারে। সব গোছগাছ হয়ে যায়, সেই সুটকেস আর বিছানা। 3 বোন বুক চেপে দেখে উনুন, কড়া, খুন্তি, হাঁড়ি, সেগুলিও যেন তাদেরই মতো রুদ্ধ যন্ত্রণায় নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তাদের গড়া ঘর, যাকে ঘিরে এই খেলাঘর, সে চলে যায়, এগুলি পড়ে থাকে তাদেরই মতো। তারপর অভয় আবার দাঁড়ায় 3 বোনের মুখোমুখি। পুরুষের শক্ত বুক ফাটে, ঠোঁট বেঁকে ওঠে। খালি শোনা যায়, যাচ্ছি তবে। এই 3 জনের বুকের মধ্যেও হাহাকার করে উঠল বিদায় দেওয়ার জন্যে। ঠোঁট কাঁপল, বন্ধু বিদায়ের হাসি হাসতে চাইল, পারল না। হাত বাড়িয়ে বুঝি ছুঁতে চাইল, পারল না। হাওয়া এলো, শূন্য ঘর, ছড়ানো সংসার। ফুল নেই, শুকনো কাঠির মতো শীর্ণ পাতাহীন কৃষ্ণকলির ঝাড়, কালকাসুন্দের বন, পোড়া পোড়া পাঁশুটে কচুরিপানা। একদিন যেমন এসেছিল, আজ তেমনি পোশাকে, তেমনি ঠেকে ঠেকে, হাতে আর ঘাড়ে বোঝা চলেছে অভয়। কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছে না, সবই ঝাপসা। মুচকুন্দ গাছের তলায় দাঁড়িয়ে আবার তাকালো। সেখানে এসেছে 3 বোন, ভাঙা পাঁচিলের ধারে। কিন্তু চোখ অন্ধ হয়ে এসেছে। সামনে অন্ধকার। অন্ধকার কানা গলিটাতে ঢুকে পড়ল অভয়। মোড়ের বাতিটা তাকিয়ে আছে এই দিকেই, এক চোখে। তারপর হঠাৎ একটা চাপা তীব্র গুমরানি শুনে 3 বোন ফিরে দেখল দেয়ালের নোনা ইটে মুখ চেপে কাঁদছে বুড়িমা। কেন তা কেউ জানে না, বুঝবে না। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন সমরেশ বসুর লেখা অকাল বসন্ত। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এই চ্যানেলে সমরেশ বসুর অন্যান্য গল্প শুনতে চাইলে প্লেলিস্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে শুনতে পারেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।